প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। আপনাদের সাথে আছি আমি সারা ফাইরুজাইমা। এবং ঘরের মাঠের পর্বটা কিন্তু জয় দিয়ে শেষ করতে পারলো না সিলেট স্ট্রাইকার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ চিটাগাং কিংসের কাছে 30 রানে হেরে গেছে। আগের 2 ম্যাচেই জয় পাওয়া দলটি, মানে 2টো ম্যাচ টানা জিতলেও 3 নম্বর ম্যাচে আর জয় পেল না। অন্যদিকে টানা তৃতীয়বারের মতো জয় পেল 4 ম্যাচ খেলা চিটাগাং কিংস, এবং চিটাগাং কিংসও কিন্তু জয়ের ধারায় চলে আসছে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরও একবার বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। আমাদের সাথে রয়েছেন দুজন বিশেষ অতিথি। আমাদের সাথে যারা আছেন আমি তাদেরকে বরং পরিচয় করে দিই। আপনাদের সাথে আমি তো আছি সারা ফাইরুজাইমা, এবং আমাদের সাথে অতিথি হিসাবে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া বিশ্লেষক ডক্টর আনোয়ারুল ইকবাল মিতু, এবং সেই সাথে অভিনয় শিল্পী ও সঙ্গীত শিল্পী ফজলুর রহমান বাবু ভাই। স্বাগত আপনাদের দুজনকেই। একটু আমার মনে হয় যে কালকের ম্যাচ থেকে শুরু করলে আমি একটু চাই শুরু করতে, কারণ আমি কদিন ধরে ঢাকা নিয়ে কথা বলছি। সো টানা 6 ম্যাচ হারার পর ফাইনালি ঢাকা একটা জয় পেল, এবং লিটন দাস, এটা আমি ঢাকার জয় না বলে যদি লিটন দাসের জয় বলি তাহলে মনে হয় খুব একটা ভুল বলা হবে না। আমি তো ভাই না, ঠিক আছে, আসলে জিনিসটা দেখেন, লিটন ইজ এ ক্লাস প্লেয়ার, এটা কি কিন্তু কোনো ডাউট নেই। হ্যাঁ, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, প্লেয়ারদের কিন্তু সময় সময় ফর্মটা আপস অ্যান্ড ডাউনস করে, কিন্তু ক্লাস কখনো আপ অ্যান্ড ডাউন করে না। কালকে লিটন দাস সেঞ্চুরি করেছে দেখেই যে খুব ভালো করেছে আমি ওইটা বলবো না, কিন্তু যে শটগুলো সে খেলেছে অল ওয়াজ ক্রিকেটিং শট, এবং কোনোটা সে মানে ফালতু শট, মানে যেটা আমরা পাওয়ার প্লে বলি সেরকম কোনো শটে কিন্তু সে খেলেনি। কিন্তু তার যেটা হয়েছে, যেটা আমি বুঝি অ্যাজ আ মানে সাইকোলজি, আমি তো ডাক্তারও, আমি যেটা বুঝি সেটা হচ্ছে এরকম যে যেহেতু সে ন্যাশনাল টিম থেকে বাদ পড়েছে এতদিন, কিন্তু এটাও ঠিক তাকে যে বাদ দিয়েছে এটাও কিন্তু খুব একটা অন্যায় করেনি সিলেক্টররা, কারণ তার ফর্ম লাগাতারভাবে খারাপ যাচ্ছিল। তো এখন যে ধরেন আমার তো কিছু একটা স্ক্রিনিং করতে হবে, আপনাকে নিব না ওনাকে নিব, আমার তো একটা থিঙ্কিং থট থাকতে হবে যে কেন ওনাকে বাদ দিলাম, কেন আপনাকে নিলাম। তো সেই জায়গাতে লিটন দাস পিছিয়েই ছিল, কিন্তু একটা সেঞ্চুরিতে যে আবার নিতেও হবে তাও না, বাট লিটন আসে লিটনের জন্যই, কারণ সে একজন ক্লাস প্লেয়ার, সে কিন্তু যে কোনো মুহূর্তে একটা খেলাকে ঘুরিয়ে দিতে পারে, কারণ সমস্ত ক্রিকেটিং শট কিন্তু তার আছে। তো সেই কারণে আবার যেটা হয়েছে, যেমন যেহেতু সে ন্যাশনাল টিম থেকে বাদ পড়েছে, তার একটা জেদও কাজ করেছে, প্লাস অপোনেন্ট টিম কিন্তু সেই রকম ক্যাচও মিস করেছে। তো সেই জিনিসগুলো সব মিলিয়ে যদি দেখি, আমার মনে হয় ইয়েস, আমি যদি একটু সহানুভূতিভাবে দেখি, কারণ লিটন দাস তো আমাদেরকে অনেক সার্ভিস দিয়েছে, 15 জনের মধ্যে আমরা নিতে পারতাম কিনা সেটা একটা ডিবেট থেকেই যায়। এবং কিন্তু আবার আপনার ব্যাপার আছে, আপনি নাম যখন দিয়ে দেন, জমা দিয়ে দিবেন, তার কিন্তু কতটা ঘন্টা বা কয়েকটা দিন থাকে যে এর মধ্যে কিন্তু আপনি ইনজুরি ছাড়াও প্লেয়ার কিন্তু চেঞ্জ করতে পারেন। সেই টাইমটা মনে হয় আজকে 12 তারিখের লাস্ট ডেটটা মনে হয় চলে গেছে। তো সুতরাং এটা এখন করতে পারবে কিনা, তারপরও এই কথাটা আপনি যদিও এনেছেন, তাও আরো একবার আপনার কাছে যাব যে এই 1 সেঞ্চুরি দিয়ে আসলে লিটনের উপর এখন কতটুকু ভরসা ধরে রাখা যায়, পরে আসছে এই কথা। বাবু ভাই, খেলা দেখা হচ্ছে? খেলা দেখা একটু কম হচ্ছে। কিন্তু পছন্দের দল নিশ্চয়ই একটা আছে, সেটা নিজের জেলা ভিত্তিতে হোক কি যেভাবেই হোক। আমরা তো ঢাকা, তাহলে আর বাবু ভাই এই নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। তবে হ্যাঁ, কংগ্রাচুলেশন, ঢাকা ক্যাপিটালস কালকে একটু হলেও খেল দেখিয়েছে। ভাইয়া কি বলবেন এখানে? আপনার মনে হচ্ছে লিটনের প্রতি নো ডাউট একজন ক্লাস প্লেয়ার লিটন, কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় ক্ষোভের জায়গা আছে, এবং অপোনেন্টও কিন্তু সুযোগ করে দিয়েছে লিটনকে স্কোরটা করার। না, আমি যদি স্কোপ পেতাম, ধরেন আমার যদি এই প্লেয়ারদের নাম দিতে আরো 2-3 দিন লাগতো, আমি ওর আর একটা ইনিংস দেখতে চেতাম, কারণ যেহেতু এতদিন ধারাবাহিকভাবে খারাপ করেছে তাকে তো বাদ দেওয়ার পিছনে কারণ ওইটাই, ফর্ম, আর তো কিছু না। তো যেহেতু কালকে আপনার ভালো করেছে, এটা ফ্লুক নাকি না আবার এটা সেই জিদের বসে, এটা বের করতে গেলে আমার কিন্তু আর একটা খেলা না দেখে সঙ্গে আমাদের প্লেয়ারদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই বলি, এখানে আপনি দেখবেন যারা বল করছে, এই বাংলাদেশের যতগুলো টিম এই যে খেলছে বিপিএল, এখানে কিন্তু খুব ওয়ার্ল্ড ক্লাস বোলার কিন্তু সব টিমে নাই। এটা কিন্তু একটা ব্যাপার। আজকে ধরেন যে বোলারদের এগেনস্টে তিনি এতগুলো রান করলেন, আমরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলি, সেখানে কি এই বোলাররাই বল করবে?
বা এরকম বলই হবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু এখানে রাজশাহীর অবশ্য একজন স্টার বোলার আছে যার উপর এত ভরসা করা যায়, তাসকিন। কিন্তু রাজশাহীতে তাসকিনকে সাপোর্ট করার মতো আর বোলার কি রয়েছে? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করলেন। আচ্ছা আমি বলি আসলে জিনিসটা কি দেখেন, আমি তো নিজে বিপিএল দল চালিয়েছি। আমাদের যেটা উদ্দেশ্য ছিল আগে বিপিএল খেলাটা তিনটা, একটা হচ্ছে আমাদের লোকাল প্লেয়ারদের একটু ফিনান্সিয়ালি আপডেট করা, কারণ তারা বিভিন্ন ক্লাবে খেললে যে অ্যামাউন্ট অফ মানি পায়, বিপিএল এ খেললে অনেক অংশ আরো বেশি ভালো, তারা একটু ভালো থাক, এই ছিল 1 নম্বর। 2 নম্বর ছিল যে আমি ভালো মানের বিদেশি প্লেয়ার আনলে আমরা তাদের সাথে রুম শেয়ার করব, তাদের সাথে ফিল্ড শেয়ার করব, তাদের সাথে প্র্যাকটিস শেয়ার করব, তাদের কাছ থেকে আমরা ভালো টিপস নিয়ে আমরা অনেক কিছু শিখব। তো সেই জিনিসটা কিন্তু আমি লাস্ট 2-3 ইয়ার্স আমি পাচ্ছি না। মানে সেকেন্ড পয়েন্টটা, ফার্স্ট পয়েন্ট ইজ ওকে, বাট সেকেন্ড যে আমার পয়েন্ট, এটা কিন্তু আমি পাচ্ছি না। প্লাস আমি যদি ভালো মানের বিদেশি প্লেয়ারদের সাথে না খেলে, যে বাবু ভাই যে পয়েন্টটা খুব ভ্যালিড, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনার সব বাঘা বাঘা বলাররা কিন্তু আসবে। তার মানে এই না যে বাংলাদেশ ভয় পাবে, তা বলছি না, সেখানেও ভালো করতে পারে। কারণ লিটন দাস, আমি আবারও বললাম, লিটন দাস যে ক্লাস প্লেয়ার, এতে কোনো ডাউট নাই। কিন্তু ওই যে আমার উদ্দেশ্যটা বিপিএল খেলার একটা কিন্তু নাই। কারণ এইখানে যদি আপনি ভালো মানের বিদেশি প্লেয়ার আজকে আনতেন, তারা যদি বোলিং করতো, আপনাকে একটা জাস্ট স্ট্যাটিস্টিক্স দেই। আজকে আমি টকশোতে আসার আগে একটু দেখছিলাম যে প্রথম 10টা বলারের মধ্যে, মানে এই যে বিপিএলে যত কয়টা খেলা হলো, 7টা করে খেলা মোস্ট প্রবাবলি, এই 7টা করে খেলার প্রথম 10টা বলারের মধ্যে মাত্র একজন বিদেশি, খুশদিল শাহ সেকেন্ডে, তাসকিন একে, আর সব বাংলাদেশি প্লেয়ার। না, এটাতে আমি খুশি, বাংলাদেশি প্লেয়াররা ভালো করছে, কিন্তু আপনার তো কম্পিটিটর নাই। আবার আপনি ব্যাটিং এ আসেন, ব্যাটিং এ আসেন টপ 5-এ, টপ 5, ওটা তো বললাম টপ 10, টপ 5-এ একটা বিদেশি প্লেয়ারও নাই। ইভেন অ্যালেক্স হেলস এর মতো প্লেয়ার, যদিও সে এখন ইংল্যান্ডে ঢুকে বের হয়, বাট হি ইজ এ গুড প্লেয়ার, ভেরি গুড প্লেয়ার। আমি তার সাথে মানে দেখেছি তার খেলা খুব কাছ থেকে, কিন্তু সেও কিন্তু টপ 5-এ নাই। তাহলে আপনি বোঝেন আমি কি ধরনের বিদেশি প্লেয়াররা আনলাম। তো আমার যে উদ্দেশ্যটা যে আমাদের প্লেয়াররা যেন একটু আপগ্রেডেড হয়, আমি তো আসলে ওদের কাছ থেকে কিছু, এবং এরা কিন্তু যারা আসে বড় মানের প্লেয়ার, খুব ভালো মতো কিন্তু তারা টিপস দিয়ে যায়, যেটা আমাদের প্লেয়ারের ভবিষ্যতে কাজে লাগবে, সেটা কিন্তু হচ্ছে না। এবং এটাই যে এবার বারবার বলা হচ্ছে যে আমাদের দেশীয় খেলোয়াড়রা জ্বলে উঠছে, কিন্তু আসলে বিদেশি খেলোয়াড়কে আদৌ আমরা কোনো তারকা এনেছি যারা জ্বলে উঠবে? দেশি প্লেয়ারদেরই আমরা একটু, যদি আজকে দিনের ম্যাচটা, 1:30টার ম্যাচটা একটু দেখে নিই। সিলেট স্ট্রাইকার্স এবং চিটাগাং কিংসের খেলা ছিল, এবং সিলেটের কিন্তু প্রথম 2টি ম্যাচ হেরেছে একেবারে নিজেদের মাঠে, তারপরে 2টি জিতলো, এবং আজকে কিন্তু আবারও চিটাগাংয়ের কাছে তারা হেরে গেল, এবং চিটাগাং কিন্তু পরপর 3টা ম্যাচে জয় পেয়ে গেল। স্কোর কার্ডটা যদি মিতু ভাই আমাদের একটু বলতেন। না দেখেন, স্কোর কার্ড বলার কিছু নাই, কারণ এইখানে আবার একটা জিনিস দেখেন, 3টা প্লেয়ারই বিদেশি। আপনার চিটাগাং কিংস, তারা কিন্তু 60, 53, 52, 18 বলে যে 42টা, এটাই আমার কাছে সবচেয়ে বেস্ট ইনিংস। কারণ তাহলে না হলে কিন্তু ওরা 200-র ঘরে যেতে পারতো না, ঠিক আছে? কারণ কি দেখেন, সিলেট স্ট্রাইকার্স 30 রান কিন্তু একটা বিরাট ব্যাপার। মানে টি20-তে 30 রান, কিন্তু 30 রানে আপনি হেরেছেন, সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার। কিন্তু আপনি যদি 203 থেকে 42টা যদি মাইনাস করেন, তাহলে দেখেন কিন্তু সিলেট স্ট্রাইকার্স ওয়াজ উইদিন উইনিং রেঞ্জ। আর আমি আপনাদের এই অনুষ্ঠানে আগেও বলে গেছি, আবারও বলছি, যে রংপুর রাইডার্স এবং বরিশাল, এই 2জন ওয়ে অ্যাবভ দেন আদার টিমস। আর অন্য এই কয়টার মধ্যে থেকে কোন দুটো যাবে সেমিফাইনালে, সেইটাই দেখার বিষয়, অন্যগুলো সেটেলড। কারণ আমি যে টিমগুলো দেখলাম, মানে প্লেয়ার হিসাবে বা যে কয়টা খেলা দেখেছি, ওই রংপুর রাইডার্সের কালেকশন অফ প্লেয়ার্স ইজ ভেরি গুড। যেমন আমাদের যেমন তাসকিনের কথা আমরা বলছি, তাসকিন ইজ সুপার, এতে কোনো ডাউট নাই। বাট আমাদের নিউ ফাউন্ড, বা নিউ না, সে পুরানাই, বাট খুব ভালো খেলছে নাহিদ রানা। এটা কিন্তু আমাদের সামনে আপনি দেখবেন, আজকে বলে গেলাম, সামনে আমাদের ওয়ান অফ দ্য টপ উইকেট টেকিং বলার হবে এই নাহিদ রানা। তো বিপিএলটা খেললে হয় কি, কিছু কিছু মানুষ যারা ধরেন ঘরোয়া লিগ তো তেমন মানুষ ফলো করে না, বা বিভিন্ন জায়গায় খেলা হয় যায় না, তো এইখান থেকে কিছু প্লেয়ারকে কিন্তু আমাদের জনসাধারণ বলেন, সাপোর্টার বলেন, দর্শক বলেন, সবাই কিন্তু চেনে। তো ওই চেনাটা, এই যে নাহিদ রানার কথাটা বললাম, হি উইল বি আ সুপারস্টার ফর নেক্সট ফিউ ইয়ার্স ফর শিওর।
বাবু ভাই আমি যদি এবারে বিপিএল সিজনের কথা বলি, আমরা বারবারই বলছি যে বেশ কিছু তারকা বা বেশ কিছু পছন্দের খেলোয়াড় নেই, আপনাকে যদি বলি আপনি মিস করছেন কাকে এবারে বিপিএল সিজনটা? আমি সাকিব আল হাসানকে মিস করছি, কারণ মাশরাফিকেও মিস করি, কিন্তু মাশরাফির বয়স হয়ে গেছে, সে মেনে নেওয়া যায়, তাকে রিটায়ার করার বয়স হয়ে গেছে তার। ওই যে আপনি যখন জিজ্ঞেস করলেন যে আপনি কাকে সাপোর্ট করেন, আমরা কিন্তু বাংলাদেশের সবাই তো, আমার বাড়ি যেখানেই থাকুক না কেন, আমি তো ঢাকার মানুষ হয়ে রংপুরকেও সাপোর্ট করতে পারি, আমি সিলেটকেও সাপোর্ট করতে পারি। আসলে পছন্দের প্লেয়াররা যেখানে থাকে এটা কিন্তু একটা কারণ। আপনি দেখবেন আইপিএলে যখন বাংলাদেশের প্লেয়াররা যে টিমে খেলে, বাংলাদেশের মানুষ কিন্তু সেই টিমকে সাপোর্ট করে, তাই হ্যাঁ। তো আমার পছন্দের প্লেয়ার ধরেন যে সাকিব আল হাসান, ও যদি রংপুরে খেলে তা আমি আমার আলটিমেটলি আমি মনে করি যে রংপুর জিতুক, তো এইটা কিন্তু একটা ব্যাপার। তো আমি আসলে সাকিব আল হাসানকে মিস করছি। এখানে একটা কথা বলি, আসলে খেলাধুলা জায়গাটা আসলে আমাদের একটা দেশের জন্য, খেলাধুলার জন্য তো বটেই, দেশের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা খেলাধুলা এবং সংস্কৃতির চর্চা। আমি যেহেতু সংস্কৃতির চর্চার মধ্যে আছি, হ্যাঁ, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা দেশের জন্য। একটা দেশকে কিন্তু অন্য দেশের কাছে সম্মান যেমন নিয়ে আসে, তারপরে পরিচিতির জায়গাটা নিয়ে আসে, সব কিছুই কিন্তু খেলাধুলা এবং সংস্কৃতির চর্চার ভিতরে। আমরা একটা ভালো ছবি যদি করি, সেই ছবিটা যদি একটা বড় ফেস্টিভ্যালে যায়, বাইরে যায়, সেটা কিন্তু আমাদের দেশের একটা সম্মান, যে এই ছবিটা বাংলাদেশ থেকে আসছে। ধরেন যে কানে একটা ছবি যদি আমাদের যায়, সারা বাংলাদেশের মানুষ বা এমনকি ভারতের, আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষও আলোচনা করে যে বাংলাদেশ থেকে একটা ছবি এবার কানে মূল প্রতিযোগিতা বিভাগে গেছে। তো বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে একটা টিম যদি জেতে, হ্যাঁ, সেখানে সারা পৃথিবীর যে ক্রীড়ামোদী যারা আছে, যারা খেলাধুলা দেখে, তারা কিন্তু বাংলাদেশ নিয়ে আলোচনা করে। তো এই জায়গায় আসলে অবহেলা করার কোনো সুযোগ নেই। আর ওই জায়গা থেকে আমাদের একটু সরে আসতে হবে আসলে, যে কে কি করে না করে। আসলে আমরা সাকিব আল হাসানকে ক্রিকেটার হিসেবে পরিচিত, হ্যাঁ, ক্রিকেটার হিসেবেই আমরা দেখতে চাই, তাই না? সেই জায়গাটা আমাদের মনে হয় আরেকটু আমাদের একটু সচেতন হওয়া দরকার। এই বিষয়টা আমি আপনার সাথে একই সাথে একমত, এবং একই সাথে বলবো যার যেইটাতে পরিচিতি পেয়েছে তারও ওই জায়গাটাতে আরেকটু মনে হয় শক্ত হাতে ধরে রাখা উচিত, ওই পরিস্থিতিটাকে অন্যদিকে কাজে না লাগিয়ে। এদিকে আর না যাই, একটা বিরতি বরং নিয়ে নিই, কথার মোড় ঘুরে যাচ্ছে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এখনই, সাথেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। আপনাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছি আমি সারা ফাইরুজাইমা, এবং অতিথির আসনে রয়েছেন ক্রীড়া বিশ্লেষক ডক্টর আনারুল ইকবাল মিতু এবং সঙ্গীত শিল্পী এবং অভিনয় শিল্পী ফজলুর রহমান বাবু। আমি এবার সঙ্গীত শিল্পীটা আগে বললাম বাবু ভাই, কারণ অভিনয় নিয়ে তো কোনো ডাউট নেই, কিন্তু আপনার যে সঙ্গীত, আপনার যে গানের প্রতি একটা ভালোবাসা, এই ভালোবাসাটা আমাদেরও কিন্তু একটা ভালোবাসা। সঙ্গীত প্রেমী বলতে পারেন, কিন্তু ওই যে আমি যখন পরিচয় করাবো, যেহেতু আপনার সঙ্গীতের প্রেমে আমরা, তা আপনাকে তো আমরা সঙ্গীত শিল্পী বলবো। আর একটু গান শুনবো বাবু ভাই, একটা আবদার। এখন একটু শুনি না, খেলার একটা ব্রেক আছে, একটু পরে খেলা শুরু হয়ে যাবে। এটা কোনো ব্যাপারই না, আমরাই তো। আপনি বলছেন, আচ্ছা, সবাই তো সেই নিথুয়া পাথারেই শুনতে চায়, ওইটাই হবে না? মনে করেন আমি ডিরেক্টর অন। বাহ, মিতু ভাই কিন্তু একদম সব দিকে আছেন। মিতু ভাই সব দিকে আছে। নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই। নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। চিকন ধুতি খানি পরিতে না জানি, না পারি বান্ধিতে কেশ, না পারি বান্ধিতে কেশ, না পারি বান্ধিতে কেশ। এরকমই আর কি। দারুণ দারুণ দারুণ, একটা সৌভাগ্য আপনার গান লাইভ বসে শোনার।
দারুণ দারুণ। আমরা যেহেতু বললাম যে গানের পরেই খেলায় যাব, আমরা একটু সম্ভাব্য যে 11 জনের তালিকা হতে পারে সেই তালিকাটা একটু দেখে নিতে চাই আমাদের এখনের খেলার জন্য। রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স, এবং রংপুর রাইডার্স কিন্তু টানা 6টি ম্যাচ জিতেছে এবং এর আগের সিজনগুলোতে জেতানোর পেছনের কারিগরও আজকে আমাদের সাথে আছেন, মিতু ভাই আছেন। এবং খুলনা টাইগার্স খারাপ ভালোর মাঝামাঝি বলা যেতে পারে, একদম খুব ভালো খেলছে তা না, বাট ফাইট করে যাচ্ছে টাইগার্সরা। সম্ভাব্য একাদশ রংপুর রাইডার্সের একটু দেখে নিচ্ছি। তৌফিক খান, অ্যালেক্স হেলস, সাইফ হাসান, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, নুরুল হাসান, মাহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, কামরুল হাসান, রাহিদ রানা এবং আকিব জাবেদ। এছাড়া আর একটু যদি দেখে নিই মিতু ভাই, আমার একটু ডাউট হচ্ছে অ্যালেক্স হেলস কি এখনো আছে কিনা। আমি যতটুকু তথ্য রাখি, মেবি আই এম রং, অ্যালেক্স হেলসের চলে যাওয়ার কথা, কারণ ওকে এই ফার্স্ট পার্টের জন্যই পেয়েছিল রংপুর রাইডার্স, হয়তোবা একদিন রয়ে গেছে তাই হয়তোবা আছে এখন। এটা অবশ্য সম্ভাব্য, এটা আমরা শিওর করছি না, তাহলে আমার মনে হয় এটা একটু দেখতে হবে, কারণ অ্যালেক্স হেলস থাকলে সেই টিমটা অনেক অনেক স্ট্রং থাকবে। আচ্ছা, তার এখন যদি সে না খেলে তার জায়গায় কে খেলবে এটা কিন্তু দেখতে পারলাম না। আমি এবার রংপুর রাইডার্সের মানে প্রতিটা খেলা জিতবে কিনা এটা নিয়ে মানুষের আগ্রহ থাকে। ওই এবার আমি দেখতে চাই যে রংপুর রাইডার্স হারে কবে গিয়ে 6টা টানা জিতে ফেললো, এটা কিন্তু একটা খুব ভালো। এবার একটু খুলনা একাদশ দেখেনি। সম্ভাব্য একাদশ হচ্ছে উইলিয়াম বাস্তিতো, মোহাম্মদ নাইম, ইমরুল কায়েস, ডারউইস রাসুলি, মিরাজ, মোহাম্মদ নওয়াজ, মহিদুল ইসলাম অঙ্কন, জিয়াউর রহমান, নাসুম আহমেদ, আবু হায়দার রনি এবং হাসান মাহমুদ। এখানে কিন্তু বিদেশি খেলোয়াড়ের জায়গাটা বেশ দুর্বল কি বলা যেতে পারে মিতু ভাই? বেশ দুর্বল, কারণ আমি ওইটাই বলতে নিচ্ছিলাম যে আপনার যেমন ধরেন হাসান মাহমুদ আমার খুব পছন্দের একটা বলার, এতে কোনো ডাউট নাই। এবং আপনি যদি ওদের মিডল দেখেন, ইমরুল কায়েস, মিরাজ, এরা কিন্তু যে কোনো সময় আপনার জ্বলে উঠতে পারে। এবং মিরাজ আমার চোখে সাকিব আল হাসানকে যদি আপনি এখন যেহেতু নাই তার জায়গায় কিন্তু আমরা মিরাজকেই চিন্তা করতেছি, বাস একদম আমার টপ চয়েস। ও আচ্ছা, জিয়ার কিন্তু বয়স হয়ে গেছে, জিয়া আগে কিন্তু সবসময় রংপুর রাইডার্সেই খেলতো, শেখ জামালেও খেলেছে, কিন্তু এখন ওর সেই ধারটা কিন্তু কমে গেছে। হ্যাঁ, কিন্তু ওদের বোলিং স্ট্রেংথটা ভালো, কারণ আবু হায়দার রনি বিপিএল এ সবসময় ভালো খেলে এবং নাসুম কিন্তু খুব ভালো স্পিনার, এই দিকটা তারা ভালো আছে। কিন্তু আমি ওই উপরের লেভেলের যে আপনার এই ব্যাটিং, এটা আমি কিন্তু অতটা স্ট্রেংথ দেখতে পাচ্ছি না আর কি। এবং শুরু থেকে মানে শুরুর আগে আপনার সাথে কথা হচ্ছিল ভাই যে আমরা প্রত্যেকবার এবার শুরু থেকেই বারবার বলছি যে বিদেশি খেলোয়াড়রা আসলে এবার বিপিএল এ কি করছে। আপনার কাছে তো এক্সপার্ট ওপিনিয়ন নিব, বাবু ভাই যতটুকু ফলো করা হয়েছে বিদেশি প্লেয়ারদের প্রতি কতটুকু আশা ছিল বা কেমন দল কেমন চাচ্ছিলেন বিপিএল এ দেখতে? আমরা ক্রিকেট বিশেষ করে এই ধরনের বিপিএল বলেন আইপিএল বলেন এই ধরনের, আমরা তো আশা করি এখানে সারা পৃথিবী থেকে প্লেয়ার আসবে, এবং একটা জমজমাট খেলা হবে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেটা তো আমাদের প্লেয়ারদের প্রতি আমাদের ভালোবাসা আছে। আমাদের প্লেয়াররা ভালো করলে আমাদের ভালোই লাগে, সেটা দেশীয় লেভেলেই হোক আর ইন্টারন্যাশনাল লেভেলে তো অবশ্যই। কিন্তু আসলে সব দেশের প্লেয়ারের সাথে যে একটা চমৎকার ইন্টারাকশন হয়, হ্যাঁ, কে কার সাথে ভালো করছে, হ্যাঁ, তখন কিন্তু দেশি প্লেয়ারও থাকে না, কিন্তু বিবেচনায় থাকে না। কিন্তু দেশি প্লেয়াররা যদি দেখে যে সবচেয়ে হাইয়েস্ট উইকেট টেকার একটা আমাদের বাংলাদেশের বা হাইয়েস্ট রান করেছে এরকম একজন বাংলাদেশ, তখন কিন্তু ভালো লাগাটা তৈরি হয়। আর ওই যে ভাই তো আগেই বললেন, বাইরের প্লেয়ার এবং বড় বড় প্লেয়ার না থাকলে তো আমাদের এই উন্নতিটা হবে না। আসলে এই ইন্টারাকশনটা তো দরকার খুব। হ্যাঁ, আমি যদি ভুল বলি মিতু ভাই আমাকে তাহলে ধরিয়ে দিবেন। দিন শেষে এখন খেলাটা, ক্রিকেটটা কিন্তু ইটস আ শো, মানে খেলোয়াড়দের জন্য খেলা, যখন দর্শকরা আমরা দেখছি ইটস আ শো, ইটস আ ফুল অফ এন্টারটেইনমেন্ট শো। এবং যখন বিপিএল এর মতো খেলা হয় তখন বাইরের খেলোয়াড়দের আমরা কিন্তু ওই শোতে যত তারকা অ্যাড হবে তত ভালো লাগে, এবং তারকাদের মাঝে যখন দেশীয় খেলোয়াড়রা তারকা হয়ে ওঠে সেটা তো একটা আলাদা ভালো লাগা থাকেই। কিন্তু তারকা কিন্তু আমরা চাই, এবং খেলার প্রতি যাদের ভালোবাসা ব্যাপার আছে। আপনি দেখেন, আমি আবার একটু ব্যাকে যাই, ধরেন আমি বলতেছি 14 সাল থেকে 19 বা 18 সাল পর্যন্ত আপনি যদি ধরেন টপ প্লেয়াররা এখানে আসতো, কিন্তু মাথায় নিতে হবে এখন আপনি যেটা বললেন খেলা, নট অনলি ক্রিকেট, ইভেন ফুটবল এখন কিন্তু আর শুধু খেলা না, শুধু শো না, বিজনেস। এখন আপনি দেখেন, আগে যখন বিপিএলটা শুরু হয়েছিল আমি জানি এটার হাইপ এত ছিল, আইপিএল এর পরেই কিন্তু বিপিএল কে ধরা হতো এবং বিদেশি প্লেয়াররা এখানে আসতে চেত। এখন আপনার যখন একটা ফ্র্যাঞ্চাইজি প্রত্যেক বছর মালিকানা চেঞ্জ হয়,
তারপরে ক্যালেন্ডার গেছে বেড়ে, মানে আপনি এখন জিম্বাবুয়েতেও আপনার টি-20 ইয়ে শুরু হয়ে গেছে এবং অলরেডি কিন্তু পাঁচটা দেশে চলছে এখন। তাহলে আপনার কিন্তু এখন বসে একটু অঙ্ক করতে হবে যে কোন টাইমটাতে আমাদের এখানে আপনার মানে অন্যদের সাথে ক্ল্যাশটা কম হবে এবং কোন ক্ল্যাশটা। এখন যদি আপনি বিগ ব্যাশের সাথে ক্ল্যাশে আপনি ভালো প্লেয়ার পাবেন না, ইন্ডিয়ান প্লেয়ার তো এখানে আসবে না। আর তারপরেও যারা ছিল আগে দেখেন, ওই যে বললাম ওই জশ বাটলার টাটলার, তারপরে সুনীল নারায়ণ থেকে শুরু করে আন্ড্রে রাসেল থেকে শুরু, সবাই এখানে কেন খেলতে আসতো? আপনার প্রাইস রেঞ্জও ভালো ছিল, আপনার কমিটমেন্টও ভালো ছিল, এবং ওই সময় আপনার বিদেশি খেলাগুলো একটু কম থাকতো, তো যেই কারণে আপনার আমাদের এখানে এত অ্যাট্রাকশন বাড়তো। এবং তখন দেখা গেছে ওই সময়ের কথা বলছি যে রংপুর রাইডার্স, ঢাকা ডাইনামাইটস, এই কুমিল্লা ভিক্টোরিয়ান্স, এরা এমন সব টিম দর্শক উপচে পড়তো। এখন আপনি এখানে যে কয়টা প্লেয়ারের নাম বললেন, সামনে দেখার জন্যই তো মানুষ স্টেডিয়ামে চলে যাবে যে ক্রিস গেইল ব্যাট করছে, আমরা একটু দেখে আসি। হ্যাঁ, এবং এবি ডিভিলিয়ার্স। আমার একটা ছোট প্রশ্ন আছে আপনার কাছে। জি জি, এইবার কি বিদেশি প্লেয়ার কম হওয়ার পেছনে আমাদের দেশের যে সামগ্রিক যে অবস্থা, রাজনীতি এবং নিরাপত্তার বিষয়টা, সেটা কি কোনো জায়গায় না, কারণ নিরাপত্তা সবসময় এদেরকে ভালোই দেওয়া না, এটা কিন্তু আমি দেখেন আমার টক শোতে শুরুতেই বলেছি, এটা এই বছরই প্রথম তা না, লাস্ট 3 ইয়ার্স যদি আপনি নেন কোনো বড় ভালো বিদেশি প্লেয়ার আসে না। এই যে 2-3টা কমিটমেন্টের অভাব, তারপরে মালিকানা বারবার চেঞ্জ হচ্ছে। আজকে ঢাকার মালিক আপনি যদি এই যে দেখেন আইপিএল এত উপরে ওঠার পিছনে প্লাস আবার কিছু জিনিস আছে, এটা বললেই তো আবার বোর্ড আমার উপর খাবে, যদি আমি বোর্ডের কিছু না। আপনি যদি একটা ফ্র্যাঞ্চাইজ, একটা রাজার টাকাও কিন্তু শেষ হয়ে যাবে, আপনার টাকা আছে আপনি তো পুকুরে ফেলবেন না। তো আমি তো এখান থেকে কিছু আর্ন করার চেষ্টা করব, আমাকে তো আপনি কোনো কিছুই দিচ্ছেন না, মানে না আপনি টিকিটের কোনো অংশ ভাগ আমাকে দিচ্ছেন। ফ্র্যাঞ্চাইজি যদি আমি একটা 6 বছর না চালাতে পারি, আমি যে অ্যাডভার্টাইজগুলো আনবো যেটা দিয়ে আমি রান করব সেটাও করতে পারছি না। ইনভেস্টরকে তো টাকাটা কারেক্ট, কিন্তু আমি যতটুকু জানি যারা এখন শো করছে সব কিন্তু শখের বসে, মানে তারা ক্রিকেটটাকে ভালোবাসে, ক্রিকেটটাকে মানে মনে প্রাণে ধারণ করে, তাই কিন্তু তারা টিমগুলো চালিয়ে যাচ্ছে। তো এখন ধরেন ওরাও কিন্তু এই যে যেমন অ্যালেক্স হেলস, আবার আমি একটু আসি, অ্যালেক্স হেলস আমাদের সময়ও খেলেছে, তখন কিন্তু সে ইংল্যান্ড ন্যাশনাল টিমের রেগুলার প্লেয়ার ছিল, এখন কিন্তু নাই। এখন কিন্তু সে আসা যাওয়ার মধ্যে আছে, হলেও সে টপ ক্লাস প্লেয়ার। তো এরকম টপ ক্লাস প্লেয়ার একটা দুইটা আসলে কি আমার এই যে আপনি যেটা বললেন শোতে তখন কাজ হবে না। আপনি এখন যদি মানে নামও তো না বলে কাউকে ছোট করতে চাচ্ছি না, বাট আমি মনে করি যে নেক্সট টাইম যখন বিপিএলটা হবে ক্যালেন্ডারটা দেখতে হবে এবং আপনার মাথায় রাখতে হবে একটা ফিউচার প্ল্যান। ঠিক আছে, পলিটিক্যাল সিনারিও আবার চেঞ্জ হবে কি হবে না, বা এরাই থাকবে কি থাকবে না, ওটার আমার জানার দরকার নাই, কিন্তু এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে যদি আমরা তাদেরকে অন্তত পক্ষে 6-7 বছর একজন ওনার না রান করতে পারে, আপনার এই জিনিস আর কখনো। আবার আরেকটা জিনিস, একটু ছোট করে একটু থামিয়ে নিচ্ছি, আমার বিরতিতে যেতে হবে, বিরতি থেকে এসে একটু ছোট করে শুনবো যে এই যে এবার একটা নতুনত্ব দেখলাম আমরা যে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান দল কিনেছেন, এটা আসলে পজিটিভ বলবো না নেগেটিভ বলবো, কারণ পাশের দেশে আইপিএল এ তো এরকম আমরা হর হামেশাই দেখছি প্রীতি জিন্টা কিংবা শাহরুখ খানকে, এটা নিয়ে একটু কথা বলবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলাম ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এখনই, সাথেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলাম ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। দর্শক, আমরা সিলেটে চলে যাব এখন। আপনাদের সিলেটে আমাদের রিপোর্টার শাহরিয়ার রয়েছেন, একটু দেখে নিই সিলেটের বর্তমান পরিস্থিতি কি। শাহরিয়ার, কি অবস্থা দেখছেন এখন? ম্যাচ তো মনে হয় শুরু হয়ে গেছে, ইফ আই এম নট রং। শুরু হয়ে গেছে। হ্যাঁ, কিছুক্ষণ আগেই ম্যাচ শুরু হয়ে গেছে এবং রংপুরের খেলা, আমরা রংপুর সম্পর্কে সবাই জানি, তারা কিন্তু এর আগে 6টা ম্যাচ খেলেছে, 6টা ম্যাচে কিন্তু জিতেছে, এটা তাদের 7ম ম্যাচ। এখন পর্যন্ত টুর্নামেন্টের একমাত্র দল যারা এখন পর্যন্ত একটা ম্যাচও হারেনি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ইভেন সোহানের ক্যাপ্টেন্সি আউটস্ট্যান্ডিং ফুল টুর্নামেন্টে। আমরা এর আগে দেখেছিলাম বরিশালের সাথে ম্যাচ, যে সোহানের যে 6 বলে 30 রানের ইনিংসটা, আমরা জানি কিন্তু বরিশাল কিন্তু রংপুরের থেকেও কাগজে কলমে শক্তিশালী, বাট মাঠের খেলায় কিন্তু রংপুরের চেয়ে কিন্তু আর কেউ এখন পর্যন্ত দাপট দেখাতে পারেনি। আর আমরা সিলেটে দেখতে পাচ্ছি না, আপনারা দর্শকও দেখতে পাচ্ছেন, সিলেটে হিউজ পরিমাণ দর্শক। আমরা
এই সিলেটে এসে যেটা বুঝলাম যে শুধুমাত্র সিলেট এবং রংপুরের কিন্তু একটা হিউজ ফ্যান বেজ রয়েছে। সিলেটের ম্যাচ হলে তো অবশ্যই দর্শককে কানায় কানায় পরিপূর্ণ থাকে, সেই সাথে কিন্তু যখন রংপুরের ম্যাচ থাকে তখনও কিন্তু আমরা দেখি যে সিলেটে অনেক পরিমাণ দর্শক থাকে এবং তারা রংপুরকে সমর্থন করতে আসেন। আর বাকি যে দলগুলো আছে তাদের দর্শক খুব বেশি না, বাট বেশিরভাগ দর্শক কিন্তু সিলেট এবং রংপুরের, এবং তারা খেলাটা উপভোগ করছে। আসলে রংপুর যে দলটা যেরকম, এই রংপুরকে মানুষ সমর্থন করবে সেটাই স্বাভাবিক এবং এমনটাই হয়ে আসছে। এবং আজকে তাদের 7ম ম্যাচ এবং তাদের আশা যে হয়তোবা সেই জয়ের ধারাটা এই ম্যাচও তারা অব্যাহত রাখবে। সারা শাহের, আমাদেরও আসলে এখান থেকে এরকমই আশা বলবো কিংবা এরকমই আমরা ধারণা করে নিচ্ছি যে রংপুর হয়তোবা এই ম্যাচেও জিতবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে খবরাখবর জানানোর জন্য। এবং যেটা আসলে এই নিয়ে শুরু থেকে আলোচনা হচ্ছিল যে আমি এবার ওয়েট করছি যে রংপুর আসলে হারবে নাকি আদৌ নাকি পুরোটা এরকম আনবিটেন থেকে জিতে যাবে। একটু খেলা দেখে নি না আমরা, খেলা যেহেতু শুরু হয়ে গেছে খেলার খবরটাকে একটু জেনে নিতে পারবো তাহলে। এটা ওরা প্র্যাকটিস করছে ইন আ সেন্স। অনেক সময় হতে পারে না যে আমি টসে হেরে ব্যাটিং আগে করলে কি হয়, এর জন্য ওরা ব্যাটিংটা নিয়েছে, এটা আমি ফর শিওর। ঠিক আছে। আর যেটা উনি বললেন, যেহেতু সিলেটের খেলা প্রথমে ছিল, তাই কিন্তু অনেক দর্শক চলে আসছে। এই সিলেটি যখন আবার চিটাগাঙে খেলবে তখন দেখবেন ঠিক উল্টা সিনারিও, তখন চিটাগাঙের জন্য অনেক লোক আসবে, আবার সিলেটের জন্য কিন্তু লোক আসবে না, আনলেস ওই দিন যদি চিটাগাঙের খেলা থাকে আর সিলেটের খেলা থাকে, দেন আবার দর্শক আসবে। আর রংপুরের একটা হচ্ছে ওরা কিন্তু বেশ আধুনিক, আমি জানি তো ওরা আধুনিক, এবং ওরা ধরেন ফেসবুক তারপরে বিভিন্ন যত আপনার আছে ওটার মধ্যে তাদের কিন্তু রংপুরের সমস্ত জিনিসপত্র দেয়। এবং যেহেতু তারা এনার্জেটিক কিছু মানুষ নিয়ে চলে এবং তাদের কিন্তু সব অর্গানাইজড। আপনি যদি দেখেন রংপুর রাইডার্স যে শুধু যে বিপিএল খেলে তা কিন্তু না, মানে রংপুর রাইডার্স তো তারা ফ্যান বেস ধরে রাখার যে সেই জায়গাটাও তারা আসলে রেখেছে। এখানে বলার অপেক্ষা রাখে না যে ভালো খেললে ফ্যান কেন থাকবে না। যেখানে আমরা ঢাকার হয়েও কিন্তু আমাদের ওই ঢাকা ক্যাপিটালসের থেকে এখন রংপুর নিয়ে আগ্রহ জায়গাটা বেশি, কারণ যেমন দেখেন লিটন দাসকে নিয়ে আমরা যে ফর্ম নিয়ে কথা বলছিলাম, সোহানও কিন্তু খুব একটা যে ভালো খেলছিল তা না, কিন্তু হঠাৎ করেই সে এই যে আমি বলি ওয়েস্ট ইন্ডিজে যে আপনার গ্লোবাল চ্যাম্পিয়নশিপটাতে রংপুর জিতে আসলো, তারপর থেকে কিন্তু তাদের মধ্যে মানে এমপ্যাথেটিক একটা ভাব চলে আসছে। এবং সোহান যেটা কেউ চিন্তাও করে নাই, ওই যে 6 বলে 30 করে ফেলছে, উইচ ওয়াজ অ্যান ইনহিউম্যান ইনিংস, মানে আমার দেখা মতে ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস আমি দেখলাম। এবং কার্ল মায়ার্স যে কিন্তু গত বছর বরিশালকে চ্যাম্পিয়ন করার 80% ওনার উপরেই ছিল, সেই কিন্তু লাস্ট ওভার করেছে, কিন্তু তাকেও কিন্তু ধুমধারাক্কা মেরেছে এবং সেটা কানেক্টও হয়েছে। কিন্তু ওইটি একটা ইস্যু। আমি আবারও বলি, আগে আপনাকে বলছিলাম যে একটা দুইটা খেলা যদি রংপুর না হারে, দে উইল বি আন্ডার প্রেশার ইন দ্য সেমিফাইনাল ফর শিওর। কারণ মানুষের এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে এবং প্লেয়াররাও কিন্তু একটাও যদি এটা বলতে পারেন, এটা কিন্তু আমার মতবাদ, এটা কিন্তু ক্রিকেটের কোনো থিওরি না। মানে আমি চাবো, মানে আমি যদি রংপুরেও থাকতাম, আমি চাবো যে কোনো একটা গেম হঠাৎ করে হেরে যায়। আদারওয়াইজ আমরা দেখি যে কোনো টিম ফুটবলেও তাই হয়, ফুটবলে যে টানা জিতে যাচ্ছে, দেখা গেল সেমিফাইনালে গিয়ে বা কোয়ার্টার ফাইনালে গিয়ে, সেমিফাইনালের গেম। এটা তো এমন না যে লিগ সিস্টেম, আমি লিগের পয়েন্ট দিয়ে চ্যাম্পিয়ন ডিক্লেয়ার করলাম, তা কিন্তু না। ভেরি কেয়ারফুল ক্রিকেট। ফুটবল মানে ওই বলে না যে গোল বলের খেলার কোনো ভরসা নাই। বাবু ভাই যে কথাটা বিরতিতে যাওয়ার আগেও বলছিলাম, এটা দিয়ে শুরু করতে চাই যে এই যে দেশের বাইরে কিন্তু আমরা দেখছি অনেক আগে থেকেই যে সেলিব্রিটিদের টিম ওন করা নিয়ে, যেটা এবার বাংলাদেশে প্রথমবারের মতো দেখলাম। এবং আপনি যেহেতু এই জগতেরই একজন মানুষ, ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? মাঠের বাইরে কিন্তু ঢাকা ক্যাপিটালস ফাটিয়ে দিয়েছে, গান বাজনা বক্তৃতা একেবারে সবকিছুতে একে, কিন্তু খেলার মাঠে সেই চমক আমরা, আওয়াজটা একটু বেশি ছিল, আওয়াজটা একটু না হয়তো হতে পারে আবার যে আজকে থেকে যে জেতা শুরু করলো এই যে গতকালকে থেকে, এটা কন্টিনিউ করতে পারে। সেটা তো তবে আমি বিষয়টাকে পজিটিভলি দেখি, টিম ওন করাটার বিষয়টাকে আমি কিন্তু বিষয়টাকে পজিটিভলি দেখি। হ্যাঁ, আর শাকিব খানের ব্যাপারে আমি বলবো একটু অন্য জায়গা থেকে ধরি, সেটা হচ্ছে শাকিব খান কিন্তু আগাগোড়াই শাহরুখ খানের খুব ভক্ত। আচ্ছা, তাকে কিন্তু আইকন হিসেবে সে দেখে, তো তার গুরু হিসেবে দেখেছে। হ্যাঁ, তো যেহেতু শাহরুখ খান তার একটা টিম আছে এবং একদম প্রথম থেকে কিন্তু শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্সের সে, তো সেই জায়গা থেকে সাকিবেরও মনে হয়েছে যে আমি ঢাকা এই টিমটাকে আমি ইয়ে করবো। আমি এটাকে পজিটিভলি দেখি এবং সাকিবের কারণে যদি আমাদের ক্রিকেটের আরও কিছু দর্শক বাড়ে, ক্রিকেটে যদি আরও কিছু ব্যবসা বাণিজ্যও হয়,
আমরা কি কিছু মাঠে ইভেন্টও ওনাকে হয় পেয়েছি বাবু তো ভাই? সেটাকে আমি আমরা পজিটিভলি কিন্তু শাহরুখকে মাঠে পাই, আমরা কি আমি সাকিবকে বলতে মাঠে নিলাম পেয়েছি? যে না আপনি- সাকিবকে মাঠে না পাওয়ার পেছনে আমি তো তার সাথে তো আমি সবসময় চলি না, হ্যাঁ। কিন্তু আমাদের তো আসলে যারা আমরা এই অভিনয়ের সঙ্গে যুক্ত আছি আমাদের তো নানান জায়গায় শুরু থেকে, যেমন এই কিছুদিন আগে তো আমরা কলকাতায় শুটিং করে আসলাম। ওই জায়গাটা এটা এখন আপনি হচ্ছে এই জগতের, আপনার কাছে এই জিনিসটা নিয়ে আমি মিতু ভাইয়ের কাছে যেতে চাই। শাহরুখের থেকে ব্যস্ত তারকা পাওয়া মুশকিল, কিন্তু তাকে আমরা মাঠে পাই ওই জায়গাটা থেকেই আমি বলি, দলকে তোলার জন্য। আপনার একটা উত্তর দিই, ওনার ইনভলভমেন্টটা ভালো হলো কিনা, 100% ভালো হয়েছে। এক, দুই, বাট ওনার এটা ওন করতে হবে, মানে Exactly. এইটা নট দ্যাট আমি এই বছরের জন্যই শুধু করলাম। ওনার যদি ইন্টারেস্ট থাকে, আর তারকারা আসলে ওই যে যেহেতু বললাম তো এখন তো আর খেলা নাই, খেলা এখন তিনটা জিনিস, খেলা, শো, বিজনেস। তো আপনি যদি মনে করেন যে আমি 5 বছর রান করব, আপনার মাঠে আসতে হবে, একটা দিন আপনার বের করতে হবে, যেহেতু আপনার ফিকচার আগে দেওয়া থাকে। আপনি যেহেতু একজন স্টার, আপনি কিন্তু একদিন শিডিউল বের করে যে আমি ওই দিনটা, তাও কি এটা তো 4 ঘন্টার একটা ইস্যু, আপনি সারাদিনই এমন হলো আপনার নাইটের খেলা, আপনি ওই দিন আসলেন একটু মাঠে, তাতে দর্শকও কিন্তু অনেক বেশি আসবে এবং তখন দেখা যাবে ঢাকারও ফ্যান বেস বেড়ে যাচ্ছে। আদারওয়াইজ কিন্তু আপনি ঢাকাকে উঠানোটা ভেরি ডিফিকাল্ট। এটা খুব ইম্পর্টেন্ট কথা, আমি ভাইয়ের সাথে এটা যোগ করি যে ওন করা আর কি, শুধু ঢাকা টিমটাকে ওন করে না, ক্রিকেটকেও ওন করতে হবে। Correct. ক্রিকেটের প্রতি ভালোবাসাটা থাকতে হবে, সেই প্যাশনটাও থাকতে হবে। ওইটা হলে আর সব কিছু মানে প্রেমটা না থাকলে আসলে হয় না, প্রেমটা লাগে আসলে। সে আপনি সেটাই। শিল্প চর্চাই করেন, আপনি ক্রিকেটই খেলেন, খেলাধুলাই করেন, অথবা আপনি রাজনীতিই করেন, সব জায়গায় প্রেমটা খুব গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই নিশ্চয়ই। সেই জন্য আমরা বলি যে দেশপ্রেম, এই মাতৃপ্রেম, হ্যাঁ, সব ক্রীড়ার প্রতি প্রেম, হ্যাঁ, এই একদম। প্রেমটা খুব অসংখ্য important। অসংখ্য ধন্যবাদ।